মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না ব্রিটেন, ট্রাম্পের আহ্বানের জবাবে জানিয়েছেন কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়ার পথে ব্রিটেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কিশোর-কিশোরীদের। মস্কোতে বছরের সবচেয়ে বড় ইউক্রেনের ড্রোন হামলা, 250টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ফ্রান্সের পৌরসভা নির্বাচনের প্রথম দফার ফলাফল প্রকাশিত, কট্টর ডানপন্থীদের উত্থানে প্যারিসবাসীর উদ্বেগ। ঐতিহ্যবাহী ডাচ পোশাকে নিজের স্বাধীনতা খুঁজে নিয়েছেন ভলেন্টামের অ্যানি কোয়াকম্যান। ইউরোপের হালনাগাদ বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর নূপুর। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না ব্রিটেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও সোমবার লন্ডনে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমন কথা সাফ জানিয়েছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে নিজেদের লোকজনকে রক্ষা করাই তার সরকারের প্রথম দায়িত্ব, এরপর মিত্রদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করা, তৃতীয়ত যত দ্রুত সম্ভব সংঘাত বন্ধের মাধ্যমে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। স্টারমার বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে ব্রিটেনের জনগণের নাভিশ্বাস উঠে যাবে, কঠিন হয়ে যাবে জীবনযাপন। এর ফলে অস্ট্রেলিয়া জাপানের পর তৃতীয় রাষ্ট্র হিসেবে ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করল ব্রিটেন। এর আগে প্রেসিডেন্ট সতর্কবার্তা দেন, হরমুজ প্রণালীর অবরোধ মুক্ত করতে এগিয়ে না এলে নেটোর ভবিষ্যতে পরিণতি ভালো হবে না। এদিকে জার্মানিও যুদ্ধে জড়াবে না বলে সে দেশের সরকারের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন। অস্ট্রেলিয়ার পথে হেঁটে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার কথা ভাবছে ব্রিটেন সহ অনেক ইউরোপিয়ান দেশ। কিন্তু যাদের জন্য এই আইন, সেই কিশোর-কিশোরীদের সুর ভিন্ন। লন্ডনের একদল শিক্ষার্থী বলছে, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি তাদের ইন্টারনেটের আরও অন্ধকার জগতের দিকে ঠেলে দিতে পারে। লন্ডনের রাজপথ থেকে ক্লাসরুম, কিশোর কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এখন স্মার্টফোন। দিনরাত স্ক্রল করা, এআই জেনারেটেড নিরর্থক কন্টেন্ট বা ব্রেন রট দেখা এখন নেশার মতো। কিন্তু এই আসক্তি কাটাতে অস্ট্রেলিয়ার মতো কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা ব্রিটিশ সরকারের জনমত যাচাইয়ের এই সময়ে খোদ শিক্ষার্থীরাই তুলছে নানা প্রশ্ন। Things that little kids look at wanting to copy, especially like the AI videos, as Ali was saying, like all the brain rot and everything. It's got like a really bad effect. শিক্ষার্থীরা স্বীকার করছেন, সোশ্যাল মিডিয়া তাদের আত্মসম্মান কমিয়ে দিচ্ছে এবং পড়াশোনা বা খেলার সময় কেড়ে নিচ্ছে। তবুও তাদের মতে এটি বন্ধ করার চেয়ে নিয়ন্ত্রিত ব্যবহার বেশি জরুরি। অনেকের আশঙ্কা, মূলধারার প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিলে তরুণেরা ডার্ক ওয়েবের মতো বিপজ্জনক জায়গার দিকে ঝুঁকবে। I think banning mainstream platforms will only force younger people to go towards platforms where there's more dangerous things like the dark web and stuff. বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উচিত তাদের অ্যাপের ডিজাইন এমনভাবে করা যাতে তা কিশোরদের জন্য নিরাপদ হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক অ্যামি অরবেন মনে করেন, এই বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি যেন তা মানুষের মনোযোগ কেড়ে নেয়। তাই কেবল নিষেধাজ্ঞা দিয়ে এই আসক্তি কমানো সম্ভব নয়। I think we need to take that very seriously. These are commercial platforms. They are designed to harness attention. And young people are increasingly saying that they struggled to get off. সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে স্ক্রিন টাইম লিমিট বা প্যারেন্টাল কন্ট্রোলের মতো ফিচার যুক্ত করলেও কিশোর কিশোরীরা ভিপিএন ব্যবহার করে তা সহজেই এড়িয়ে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা অথবা সচেতনতা থেকে যে কোনো একটি বেছে নিতে হবে ব্রিটেনকে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মস্কোর দিকে ধেয়ে আসা 250টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গত এক বছরের মধ্যে রুশ রাজধানীতে এটি সবচেয়ে বড় ড্রোন হামলার চেষ্টা। সোমবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত 2 দিনে আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের এই বিপুল সংখ্যক ড্রোন ধ্বংস করেছে। হামলার সময় মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। তবে এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পাল্টা হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের ময়দান চত্বর সহ বিভিন্ন স্থানে রুশ ড্রোনে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। ইরান ও ইউক্রেন যুদ্ধ বর্তমান রণক্ষেত্রে সস্তা ড্রোনের কার্যকারিতা নতুন করে প্রমাণ করছে, যেখানে ব্যয়বহুল যুদ্ধ বিমানের বদলে ছোট ড্রোন দিয়েই দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সম্ভব।
ফ্রান্সের পৌরসভা নির্বাচনের প্রথম দফার ফলাফল প্রকাশের পর দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে দক্ষিণাঞ্চলে কট্টর ডানপন্থীদের শক্তিশালী অবস্থান, অন্যদিকে প্যারিস সহ বড় শহরগুলোতে বামপন্থীদের জয় জয়কার। তবে কট্টর ডানপন্থীদের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা উদ্বেগ তৈরি করেছে প্যারিসবাসীর মনে। প্যারিসের সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোতে একটি খবর, পৌর নির্বাচনের প্রথম দফার ফলাফল। সোমবার সকালে সংবাদপত্র লে একুশ বলছে চরমপন্থীদের অগ্রযাত্রার কথা। তো লে ফিগারোর পাতায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলে মেরিন ল পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি বা RN এর শেকড় গাড়ার খবর। 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচনকে দেখা হচ্ছে এক বড় অগ্নি পরীক্ষা হিসেবে। মার্সেইয়ের এই নির্বাচনের ফল যাই হোক, ফ্রান্সের ন্যাশনাল র্যালির উত্থান এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এই প্রবণতা বেশ কিছুদিন ধরেই চলছে। RN ইতিমধ্যে স্পেনের সীমান্তের কাছে পারপিনিয়ানের মতো বড় শহরগুলোতে জয় পেয়েছে। এমনকি মার্সেইয়ের মতো দ্বিতীয় বৃহত্তম শহরেও তারা বামপন্থীদের সামনে সমান টক্কর দিচ্ছে। তবে এই উদ্বেগের মাঝেও প্যারিস, লিয়ন এবং তুলুজের মতো শহরগুলোতে বাম ও মধ্যপন্থীদের ভালো ফলাফল অনেককে স্বস্তি দিয়েছে। আমার অনুভূতিটা মিশ্র। কট্টর ডানপন্থীদের এই বড় উত্থান আমাকে ব্যথিত করেছে। একই সাথে আমি অবাক এবং খুশি যে রুবে, তুলুজ বা লিওনের মতো শহরগুলোতে বামপন্থীরা বেশ ভালো ফল করেছে। এটি আমার ধারণার চেয়ে অনেক ভালো। প্যারিসে সমাজতান্ত্রিক প্রার্থী ইমানুয়েল গ্রেগরি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল রশিদা দাতির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই জয়কে প্যারিসের গত কয়েক বছরের অগ্রগতির ধারাবাহিকতা হিসেবে দেখছেন অনেকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামী রবিবার অনুষ্ঠিত হবে নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফা। সত্যি বলতে আমি বেশ স্বস্তি বোধ করছি। রশিদা দাতি মেয়র হলে প্যারিস গত কয়েক বছরে যে অগ্রগতি করেছে তা থেকে আমরা পিছিয়ে যেতাম কিনা সে ভয় আমার ছিল। প্যারিস এখন বসবাসের জন্য অত্যন্ত চমৎকার একটি শহর। অভিবাসন বিরোধী এবং কট্টর জাতীয়তাবাদী শক্তির উত্থান যখন ফ্রান্সের দক্ষিণাঞ্চলকে উত্তপ্ত করে তুলছে, তখন প্যারিসের ব্যালট বক্স যেন ভিন্ন এক বার্তা দিচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচনের পর ফ্রান্সের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর এখন প্যারিসবাসীর। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সময়ের সাথে সাথে ফ্যাশন বদলালেও 85 বছর বয়সী অ্যানি কোয়াকম্যানের কাছে এই ধারণাটা ভিত্তিহীন। নেদারল্যান্ডসের ভলেন্ডাম গ্রামের যে ঐতিহ্যবাহী পোশাক আজ আধুনিকতার কাছে হার মেনেছে, সেই পোশাকেই তিনি খুঁজে পেয়েছেন নিজের পরম স্বাধীনতা। এটি কেবল কোনো পুরনো পোশাক নয়, বরং গতির দুনিয়ায় এক নারীর শেকড় আঁকড়ে ধরে রাখার নীরব এক বিদ্রোহ, তার আত্মপরিচয়ের শেষ অহংকার। আয়নার সামনে দাঁড়িয়ে পরম মমতায় নিজের সাদা ক্যাপটি ঠিক করে নিচ্ছেন 85 বছর বয়সী অ্যানি কোয়াকম্যান। নেদারল্যান্ডসের ভলেন্ডাম গ্রামের এই চিরচেনা ঐতিহ্যবাহী পোশাক এখন জাদুঘর কিংবা পর্যটন কেন্দ্রে সীমাবদ্ধ থাকলেও অ্যানির কাছে এটিই তার নিত্যদিনের সঙ্গী। কালো জ্যাকেট, গলার লাল প্রবাল মালা আর সেই বিশেষ হ্যাট, এতেই মিশে আছে তার আজন্মের শেকড়। এটি দেখতে দারুণ, তাই না? একজন তো অন্যজনের চেয়ে আলাদা হবেই। আমি আমার গ্রাম ভলেন্ডামকে ভালোবাসি, আর এই পোশাকই আমার সেই ভালোবাসার প্রতীক। আমি ভলেন্ডামের মেয়ে হিসেবে গর্ববোধ করি। সবার কাছে সৌন্দর্যের কিংবা আরামের সংজ্ঞা এক নয়। আমার কাছে এই পোশাকই হলো স্বাধীনতা। 1950 বা 60-এর দশক পর্যন্ত ভলেন্ডামের প্রায় সবাই এমন পোশাকে অভ্যস্ত ছিলেন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় মানুষ যখন গ্রামের বাইরে কাজ করতে শুরু করলো, তখন হাতের তৈরি এই জটিল পোশাকগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। নিজের বোন আর বন্ধুদের একে একে আধুনিক পোশাকে অভ্যস্ত হতে দেখলেও অ্যানি ছিল অবিচল। আমস্টারডামে আমার সন্তানদের স্কুলে লোকে তাদের বলতো, তোমার মা একজন গেও চাষী। সন্তানদের সেই লজ্জা ঢাকতে একবার আমি আধুনিক পোশাক কিনেছিলাম, কিন্তু সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। আমি স্রেফ উপহাসের পাত্রী হয়েছিলাম। অ্যানির এই পোশাক স্রেফ সুতি কাপড় নয়, এটি একটি অনন্য শিল্পকর্ম। হাতের ছোঁয়ায় প্রতিটি ভাঁজ আর নিখুঁত সেলাইয়ের এই কারুকার্য এখন আর খুব একটা দেখা যায় না। হাতে গোনা কয়েকজনের একজন সিমন কোয়াকম্যান, যিনি এখনো জানেন কিভাবে তৈরি করতে হয় এই ঐতিহ্যবাহী পোশাক।
Ja, dat zij het altijd is blijven dragen is echt heel uniek en heel এটি অত্যন্ত বিশেষ একটি কাজ। প্রতিটি ভাঁজ হাতে করতে হয়, ইস্ত্রি করে নির্দিষ্ট আকার দিতে হয়। একটি পোশাক তৈরি করতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। এখন খুব কম মানুষই আছে যারা এই কাজটা জানে। te laten krijgen. অ্যানি জানেন তার সাথেই হয়তো চিরতরে হারিয়ে যাবে এই ডাচ ঐতিহ্য। পুরুষদের মধ্যে এই পোশাক এখন আর কেউই পরেন না। বিষণ্ণতা থাকলেও অ্যানির কাছে এই পোশাকে মিশে আছে তার স্বাধীনতা। Ja, natuurlijk ben ik trots op mijn kleding. আমি চলে গেলে এই ঐতিহ্যের অবসান হবে, এটা ভাবলে খুব কষ্ট হয়। এখন আর কোনো পুরুষ এই পোশাক পরে না, কোনো নারীও পরেন না। আমার ইচ্ছা শেষ বিদায় বেলাতেও যেন এই পোশাকটি আমার সঙ্গী হয়। আমি এভাবেই চিরতরে ঘুমিয়ে পড়তে চাই। Even bij hoor. আধুনিক ফ্যাশনের ভিড়ে অ্যানি কোয়াকম্যান যেন এক জীবন্ত ইতিহাস। হয়তো আগামী কয়েক বছর পর ভলেন্ডামের রাস্তায় এমন পোশাকে কাউকে আর দেখা যাবে না, কিন্তু অ্যানিরই আত্মবিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় নিজের শেকড়কে আঁকড়ে ধরার মধ্যে রয়েছে প্রকৃত সার্থকতা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।